দর্শক ২০২৪ সালের যে বিজয়ের আলোতে আপনারা আলোকিত হয়েছেন, সেই বিজয়ের একজন কারিগর, ছাত্র সমাজের গর্ব অহংকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকরাম হোসেন। যদিও আন্দোলন চলাকালীন যার নাম ছিল আদনান আবির, সেই ছদ্মনামে তাকে আমরা স্টুডিওতে পেয়েছি। আজকে তিনি আমাদের সাথে আমরা কথা বলবো। আপনাকে স্বাগত হে জাতীয় বীর সন্তান। বলতে কোনো দ্বিধা নেই, আপনারা আছেন বলেই আজকে বাংলাদেশ একটি নতুন সূচনা করেছে। প্রথমেই জানতে চাইব যে এই যে বিজয়ের অনুভূতি, এই অনুভূতিটা কিভাবে প্রকাশ করবেন? আসলে বিজয়ের অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করা যায় না। তবে মনে হয় 1971 সালে মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধারা যে স্বাদ পেয়েছিল যুদ্ধের পরে পাকিস্তান হানাদারকে এই দেশ থেকে বিতাড়িত করে, আমরা মনে করি বা আমি মনে করি স্বৈরাচারকে পতন করে আমরা এই স্বাদটা পেয়েছি, যা আর দ্বিতীয়বার কখনো পাওয়া হবে কিনা বা সম্ভব না। এবং এই স্বাদ শুধু আপনারা পেয়েছেন যেমনটি আছে বাংলাদেশে, আমার মনে হয় প্রত্যেকটি জনগণ, বিশেষ করে ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ যারা আছেন, তারাও কিন্তু আসলে খুব ভালো একটি অনুভূতি নিয়েই এখনও বেঁচে আছেন। জানতে চাইবো যে এই যে আপনাদের যে বিজয়ের যে অন্যতম যে অনুভূতি, যারা বাংলাদেশের কোটি কোটি মানুষকে বিপ্লবী আবেগে অনুপ্রাণিত করেছে, সেই আবু সাইদ এবং মুগ্ধ সহ যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, যারা শহীদ হয়েছেন, তাদের নিয়ে কিছু প্রত্যাশা, তাদের নিয়ে কিছু কথা শুনতে চাই। আসলে আবু সাইদ ভাই, ওনাকে নিয়ে আমি আমার আদনান আবির ছদ্মনামে ফেসবুক গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা হচ্ছে যখন আমরা সংঘাত শুরু হয়, সংঘাতের পরে পরিস্থিতি উত্তাল, তখন একটা পোস্ট দিয়েছিলাম, যদি এমন অবস্থায় আমি যদি শহীদ হই, তাহলে আমার লাশটা যেন রাজপথে ফেলে রাখা হয়। যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন হবে ততক্ষণ পর্যন্ত এই লাশটা এই রাজপথে থাকবে। বিজয় অর্জন হওয়ার পরে সহযোদ্ধারা আমার লাশটাকে নিয়ে বিজয় ঘোষণা করে দাফন করবে। তখন এই পোস্টটা, আমার পোস্টটা আবু সাইদ ভাই শেয়ার দিছে, ওনার টাইমলাইন থেকে পোস্ট করছে। তখন আমি খেয়াল করি না, যখন উনি শাহাদাত বরণ করে, তখন এই পোস্টটা অনেক ভাইরাল হয়। ভাইরাল পরে আমি চোখে দেখে যে পোস্টটা, তখন দেখার পরে আসলে নিজের ভিতরে একটা চাপা কষ্ট কাজ করে যে পোস্টটা আমি দিয়েছিলাম, আচ্ছা কেন আমি শহীদ হইতে পারলাম না, আবু সাইদ ভাই শহীদ হইল। তখন থেকে ভাইয়ের জন্য প্লাস মুগ্ধর জন্য এতটা কষ্ট ভিতরে কাজ খুঁজে বলার বাইরে। কিন্তু আমি এখন মনে করি তাদের এই আত্মত্যাগের বিনিময়ে দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। আর জাতি তাদেরকে আগামী যতদিন বাংলাদেশ থাকে ততদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। অবশ্যই তাদেরকে মনে রাখতে হবে, আসলে তাদের আত্মত্যাগের বিনিময়েই এই স্বাধীনতা এসছে। এবং পাশাপাশি দেশের গণ্ডি পেরিয়ে যারা রেমিটেন্স যোদ্ধা, তারা কিন্তু আপনাদের এই যে যুদ্ধ চলাকালীন যে আন্দোলন ছিল, সেই ব্লকেটের যেই অবদান, তাদের জন্য কিছু বার্তা নিশ্চয়ই আপনাদের কাছে আছে। অবশ্যই আমরা যে জিনিসটা প্রথমেই দেখতাম যে তারা যখন প্রবাসী যাইতো বা আসতো, এয়ারপোর্টে তাদের সাথে যে একটা হয়রানি করা হইতো, আমরা সরকার তো অবশ্যই করবে, শিক্ষার্থীদের কাছ থেকে চাইবো তাদের যেন এই এয়ারপোর্টে বিমানবন্দর যে হয়রানিটা সেটা আর কখনো না করা হয়। আর তাদের জন্য, তাদের সম্মানার্থে আমরা তাদের জন্য আলাদা কিছু একটা করা যায় কিনা সেটা আমরা সরকারের প্রতি অনুরোধ করবো। আমরা ছাত্র সমাজ সবসময় এটা সজাগ দৃষ্টি রাখবো তাদের জন্য। এবং এখন একটা জিনিস জানতে চাই, এখন যেহেতু দেশ স্বাধীন হয়ে গেছে বলতে কোনো দ্বিধা নেই, এই যে আপনি বিজয় ৭১ হলের শিক্ষার্থী ছিলেন, এবং আমরা যতটুকু জানি এই বিজয় ৭১ থেকেই কিন্তু সুতিকা ঘর, যেটাকে বলা হয় আন্দোলনের যে সূত্রপাতটা হয়েছিল, যখন ছিলেন, মানে কিভাবে কেটেছিল দিনগুলো যখন আন্দোলন শুরু করলেন এবং যখন আপনাদের ওপর চাপ আসলো, তখন মোকাবেলার যে সাহসটা এবং যে শক্তিটা আপনারা কিভাবে আসলে ম্যানেজ করতেন? আচ্ছা, আন্দোলন সূতিকার বিজয় ৭১ হল, এটা হচ্ছে সংঘাতের সূতিকা, সংঘাতটা হ্যাঁ ওইখান থেকে বিজয় ৭১ হল থেকে শুরু হয়েছে। আর আন্দোলনটা মূলত আমাদের মূল কেন্দ্র ছিল আমাদের সেন্ট্রাল লাইব্রেরি, ওইখান থেকে আন্দোলন প্রথম 5 জুন যখন হাইকোর্ট এইটা রায়টাকে অবৈধ ঘোষণা করে, বেলা 3টার দিকে মনে হয়, আমরা লাইব্রেরিতে পড়ছিলাম, আমি, আমার বন্ধু রানা আর আমার ছোটো ভাই দেলোয়ার। তখন পড়ার মাঝখানে হঠাৎ করে ফোনটা হাতে নিলাম, নেওয়ার পরে এই পোস্টটা বা এই নিউজটা খুব সামনে আসতেছে। এই পোস্টটা দেখার পরে মনে হচ্ছে যে মাথায় আকাশ ভেঙে পড়ছে, যে এখন কী করবো, পড়াশোনা করে এত কোটার মধ্যে চাকরি পাওয়া সম্ভব না। তখন খুব খারাপ লাগতেছে। খারাপ লাগার একটু পরে আমরা লাইব্রেরি থেকে বেরিয়ে যাই, আর পড়বো না, এই নিজের ভিতরে একটা অসুস্থ এসে অবস্থা, পড়বো না। তখন ছোটো ভাই হাসি বা রিফাত ফেসবুকে একটা পোস্ট দিছে যে এটার প্রতিক্রিয়ায় যে আমরা এই রায়কে মানি না, যে অবৈধ ঘোষণা করছে, আমাদের আবার 18 সালে যে পরিপত্র সেটা পুনর্বহাল করতে হবে, এইটার দাবিতে আমরা একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া মিছিল করবো রাত 7টার দিকে। তখন তারা সেটা সেদিনই রায়ের পরে আপনারা সিদ্ধান্ত নেন যে সেদিনই 7টায় করবেন? 7টায় করবো। তখন তাদের ওইটা পোস্টটা দেখার পরে কিছুটা স্বস্তি ফিরে পেলাম যে না, আপাতত একটা আন্দোলন হবে, আন্দোলনের পরে কী হয় এটা দেখা যাবে। তখন তারা পোস্ট দিল। পোস্ট দেওয়ার পরে নাহিদ ভাই, বাকের, আসিফ ভাই, হাসিব, রিফাত, এরা 7টার একটু আগে সেন্ট্রাল লাইব্রেরির সামনে একটা হ্যান্ডব্যাগ নিয়ে আসে। আর তখন আমি, রানা আর ছোটো ভাই দেলোয়ার ছিলাম।
হাসিব আসার পরে আমরা হ্যান্ডমাইক নিয়ে লাইব্রেরির ভিতরে যাই। লাইব্রেরির ভিতরে গিয়ে একটা ঘোষণা দিই যে এই অবস্থা, কোটা এরকম হয়েছে, আপনারা তো সবাই জানেন বা দেখছেন। এখন কোটা থাকার, যদি এরকম কোটা থাকে, আপনার শত মেধাবী হওয়া সত্য, শত পরিশ্রম করা সত্য, একটা চাকরি পাওয়ার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। আমরা 5 মিনিট সময় যদি এখানে না দিয়ে একটু আন্দোলনের মাঠে দিই বা একটু মিছিলে যাই, হয়তো সিদ্ধান্ত পরিবর্তন হইতে পারে, আপনারা চলেন আমরা যাই। তখনই হচ্ছে তারা আসা শুরু করে। এবং আমি একটু জানতে চাই, প্রথমে যখন আপনারা এই বিষয়টি বললেন তাদেরকে জানানে, আরও যারা সাধারণ শিক্ষার্থী ছিল, তারা কি মানে প্রথমে যেতে রাজি হয়েছিল, না কোনো ধরনের ভয় ভীতি বা তাদের মধ্যে কাজ করে, না স্বতঃস্ফূর্তভাবে আপনার সাথে সবাই প্রথমে আসছে, যারা লাইব্রেরিতে ছিল অধিকাংশই আসছে, আইসা মিছিলে অংশ নিছে। মিছিলে 7 তারিখ মিছিল, আমরা 7টা বাজে, সন্ধ্যা 7টা বাজে প্রতিক্রিয়া মিছিল করলাম। এরপরের দিন হলো আস্তে আস্তে আমরা প্রায় 4-5 দিন যখন করলাম, করার এক পর্যায়ে হচ্ছে আমরা অ্যাটর্নি জেনারেল বরাবর আমরা স্মারকলিপি প্রদান করলাম। তো স্মারকলিপি প্রদান করে আমরা একটা আলটিমেটাম দিলাম যে 30 জুনের ভিতরে যদি সরকার তার এই সিদ্ধান্ত পরিবর্তন না করে বা হাইকোর্ট তার সিদ্ধান্ত পরিবর্তন না করে, তাহলে হচ্ছে আমরা অন্যতম কর্মসূচি ডাক দিব। এই রাইতে আমরা চলে যাই ঈদ আইসাপুর বাড়িতে এসে পরে। তখন আমাদের মধ্যে একটা কাজ করতো যে ঈদ সামনে, রাজপথে কেউ নাই, আন্দোলন হচ্ছে অনেকটা নীরব হয়ে যাবে, হয়তো আন্দোলন হবে না, এই বইতে আমাদের মধ্যে কাজ করছে। তারপর আমরা আন্দোলনে যাওয়ার আগে একটা কমিটি গঠন করে গিয়েছিলাম সারা বাংলাদেশে সমন্বয় করার জন্য। একটা টিম ছিল ঢাকা বিভাগের ভিতরে যত প্রতিষ্ঠান আছে তাদেরকে সমন্বয় করার জন্য, তারপরে যে ঢাকার বাইরে যারা আছে তাই সমন্বয় করে আমরা হচ্ছে ওই সময়টাতে সবার সাথে সমন্বয় করি। সমন্বয় করে হচ্ছে আমরা আমাদের ইউনিভার্সিটিতে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, তখন হচ্ছে আমরা ওই দিন থেকে আবার শুরু করি। শুরু করতে কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিন আবার হচ্ছে লাইব্রেরি বন্ধ করে দিই। আমরা যে শক্তিটা, জনশক্তি পাইতাম লাইব্রেরি থেকে, এটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পরে আমরা এটা করতে পারি নাই, আমাদের কিছুটা জনস্রোত কমে যায়। তখন হচ্ছে আমরা একটু হলে আসা শুরু করি আস্তে আস্তে এগুলো করতে মোটামুটি হলে যখন আসি, তখন দিন না স্বতঃস্ফূর্ত সবাই যাচ্ছে, আন্দোলন যাচ্ছে। কিন্তু তখন পর্যন্ত কোনো ধরনের চাপ বা ছাত্রলীগের যারা ছিল বা অন্যান্য রাজনৈতিক কোনো দলের পক্ষ থেকে কোনো ধরনের চাপ তো ফিল করে তারা কখনো আমাদের চাপ দেয় না। কিন্তু তাদের যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যে শিক্ষার্থীরা ছিল, তারা ইচ্ছা ছিল যে আমাদের মিছিলে অংশ নেয়, কিন্তু তাদেরকে আটকে রাখা, কিন্তু আমাদেরকে কোনো প্রকার বাধা দেওয়া হয়নি তখন পর্যন্ত। 4 জুলাই একটা রাইড ছিল। আমরা 4 জুলাই হচ্ছে 12টা বাজে হচ্ছে রাইড দেওয়ার কথা বা হাইকোর্টে ওঠার কথা। তা আমরা 11টা বাজে প্রোগ্রাম দিয়েছি, স্বাভাবিক অবস্থান কর্মসূচি আমরা দিয়েছি। কিন্তু আমরা 11টা বাজে যাওয়ার আগেই, আমরা সেন্ট্রাল লাইব্রেরিতে সমবেত হওয়ার আগেই শুনি যে রায় অলরেডি হয়ে গেছে এবং আমাদের বিপক্ষে। তখন তো হচ্ছে আরো ক্ষুব্ধ হয়ে যায়, শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে যায়। তখন এক পর্যায়ে আমরা 11টা বাজে শাহবাগে যাই, গিয়ে হচ্ছে আমরা স্বাভাবিক অবস্থান নিই, সারাদিন স্বাভাবিক অবস্থান নিই, 3-4 দিন হচ্ছে আমরা স্বাভাবিক অবস্থান নিই। পরে আস্তে আস্তে আমরা যে বাংলা ব্লকের কর্মসূচি চালু করি। এভাবে চলতে একদিন হচ্ছে 14 জুলাই, যখন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমানে স্বৈরাচার যারা বলি আমরা, সে যখন আমাদের রাজাকার বললো, তখন আপামর জনতা সবার প্রতি এটা কষ্ট লাগছে, ভিতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সে কী বললো, এটা এরকম জায়গা থেকে সে তো এটা বলতে পারে না। তখন আমরা আবার সেই দিন আমরা বঙ্গভবনে গিয়েছিলাম রাষ্ট্রপতি বরাবর এক দফা দাবি পেশ করার জন্য, যে হচ্ছে জরুরি ভিত্তিতে সংসদ জারি করে সংসদ অধিবেশন ডেকে যেন আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। তাই এটা আমরা এই দিন করেছিলাম। আর এই দিনে হচ্ছে প্রধানমন্ত্রী আমাদেরকে রাজাকার বলে যেই বক্তব্যটা, সেটা দিই। তারপরে আমরা আসছি, প্রত্যেকটা শিক্ষার্থী খুবই ফুলে উঠছে, কিন্তু কিছু করার নাই। ছাত্রলীগ আমাদের কীভাবে আটকে রাখছে কিছু বলতে পারি না। তখন রাত 11টা, 11:30টার দিকে রুকিয়া হল থেকে কিছু আপু হলের তালা ভেঙে বের হয়ে যায় রাজপথে। তখন তাদেরকে দেখার পরে আর ছেলে শিক্ষার্থীরা তাদের বসে থাকতে পারে না, যে আপুরা মেয়েরা যদি হলে থাকা তালা ভেঙে প্রতিবাদ করতে পারে, আমরা কেন পারবো না। তখন প্রত্যেকটা হল থেকে মিছিল বের হয়ে যায়। তো মিছিল রাতের বেলাতে, হ্যাঁ, রাত 12টা 12:30টার দিকে বের হয়ে যায়। তখন এক পর্যায়ে প্রত্যেকটা হল থেকে বের হয়ে গেছে, কোনো সমস্যা হয় না। 71 হল থেকে যখন বের হইতে গেছে, তখন 71 হলের ছাত্রলীগ বাধা প্রদান করে। সেদিন থেকেই ওদের মূলত বাধা প্রদান করে। এই বাধা প্রদান করার পর হচ্ছে আমরা এই রাত 2টা পর্যন্ত আমরা রাজুতে অবস্থান নেই। যেন 2টা পরের দিন আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করার জন্য একটা কর্মসূচির অবস্থান দিই রাজু ভাস্কর্য প্রাঙ্গণে। তখন থেকে হচ্ছে মূলত সেই দিন থেকে তারা এই সংঘাতটা শুরু করে, এই হামলা, হত্যা তারা এই দিন থেকে শুরু করে। তখন থেকে হচ্ছে করোনা ইতিহাস শুরু সেদিন থেকে আর কি। আমরা সেদিন 12টা বাজে রাজুতে অবস্থান কর্মসূচি, রাজুতে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করার জন্য আমরা একটা কর্মসূচি দিই। তো আমরা যারা সমন্বয়ক ছিলাম তাদেরকে হচ্ছে 11:30 বা 11টার দিকে ওইখানে অবস্থান করা লাগে জিনিসগুলো গোছানোর জন্য। আমিও সে মতে 11টার দিকে যাই, সকালে নাস্তা করতে পারি না, ঘুমতে করতে একটু লেট হয়েছিল। তখন যাওয়ার পরে 11:30, 12টা, 1টা, 1:30টার দিকে যখন আস্তে আস্তে মোটামুটি সাধারণ শিক্ষার্থী আসা শুরু করছে, তখন আমি একটু সুযোগ নিয়ে যে হল থেকে খাওয়া দাওয়া করে আসি। যখন খাওয়া দাওয়া করতে পারি না, হলে যে খাওয়া দাওয়া করার জন্য, খাওয়া দাওয়া করে একটু রুমে যে রেস্ট নেওয়ার জন্য
এই মুহূর্তে এই সাধারণ শিক্ষার্থী এবং আমাদের মিছিলের একটা অংশ আমাদের হলপাড়ার দিকে আসে, বিজয় একাত্তরের দিকে আসে, কারণ অধিকাংশ শিক্ষার্থী হলের মধ্যে বন্দী ছিল, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বন্দী ছিল, তাদের ইচ্ছা ছিল তারাও চলে আসে তখন আর হ্যাঁ কি। না আমাদের এই মিছিলের অংশ ছিল, মানে উদ্দেশ্য ছিল আমরা যদি যাই হয়তো তারা মিছিল দেখে আসবে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা যখনই মিছিলটা নিয়ে হলপাড়ার দিকে যাই, 71 হলের সামনে আমাদের মিছিলটা নিয়ে আসে, তখনই হচ্ছে আমাদের 71 হল ছাত্রলীগ, আমাদের তো 71 ফ্লোর, ওপর থেকে হচ্ছে জাত ছিল মাটির টপ, বালিশ, তারপর হচ্ছে নিক্ষেপ করে পড়ে, তখন হচ্ছে কয়েকজনের মাথা ফাটে আহত হয়, তখন থেকে মোটামুটি হচ্ছে এই সংঘাতটা শুরু। আচ্ছা, আমরা যেহেতু এখন বিজয় নিশ্চিত হয়েছে, আমি একটু আশার কথা শুনতে চাই। এই যে তারুণ্যের জয়ধ্বনি এবং একদিনের ব্যবধানে এবং আপনাদের যে ঘুরে দাঁড়ানোর যে প্রত্যয়, সব কিছু মিলিয়ে জাগ্রত এই যে জনতার বাংলাদেশ, মানে সেটি নিয়ে আপনাদের পরিকল্পনা ছোট্ট করে জানতে চাই। আমাদের কীরকম বাংলাদেশ আসলে আপনারা চান? আচ্ছা, আমরা যে বাংলাদেশে আমরা যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমাদের আপামর জনতা থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষার্থী আর কখনোই চাই না যে এরকম স্বৈরাচার আর দেশের মধ্যে আসুক, সে যেই হোক, আমরা এটা চাই না। আরেকটা জিনিস যেটা লক্ষ্য করতেছি ইদানিং মধ্যে ফেসবুকে অনেকে আসে বা নিজের এলাকার মধ্যে হচ্ছে কিছু ভাঙচুর, অগ্নিসংযোগ, এটা হচ্ছে, কিন্তু এইটা আমাদের খুব ব্যতীত করতেছে, আমাদের কষ্ট দিচ্ছে। আমরা চাই এই জিনিসটা যদি অতি দ্রুত বন্ধ হয়, আর এইটা বন্ধ করার জন্য আমরা যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপ নিব। আর সরকারের প্রতি অনুরোধ, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত গঠন করে তাদের যে প্রশাসন ছিল, আগের যে কাঠামো ছিল সেটা, এবং বিষয়টা কিছুটা রাজনৈতিক কোনো একটি দল, এটা আমরা কিন্তু ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা দেখছি। এবং এটাই আমি আপনার কাছে প্রশ্নটা রাখবো যে এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেখানে আপনাদের শিক্ষার্থীদের কোনো প্রতিনিধিত্ব আপনারা চান কিনা, এবং জাতীয় নির্বাচন যখন হবে আর এই যে আপনাদের মধ্য থেকে কোনো ধরনের নেতৃত্ব আসবে কিনা, এবং এটা মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসাধারণ তারা সবাই কিন্তু চাচ্ছে কোনো ধরনের, আগে যারা ছিল রাজনৈতিক দল তাদেরকে তারা চায় না, তারা ছাত্রদের যে আন্দোলন, ছাত্রদের থেকেই একটি দল তারা নতুন করে দেখতে চায়। এই বিষয়ে আপনাদের কোনো ধরনের চিন্তা ভাবনা বা কিছু বিষয় আপনাদের মধ্যে হয়েছে কিনা জানতে চাই। অন্তর্বর্তীকালীন যে সরকারের যে প্যানেলটা আমরা দিয়েছি, ডক্টর ইউনূসকে হচ্ছে প্রদান করে যে উপদেষ্টা, এটা কিন্তু আমাদের থেকে প্রস্তাব দেয়, আমরা দিয়েছি। আর যাদেরকে নাম এখানে দেওয়া হয়েছে বা দেওয়া হবে, এটা আমাদেরই, আমরা মনে করি ওনারা আমাদের কথাই বলবে। এই হিসাবে আমাদের প্রতিনিধি এখানে রাখা হবে কিনা, আমরা থাকবো কিনা, এটা এখনো সিদ্ধান্ত হয় নাই। আর আর জাতীয় নির্বাচনে ভবিষ্যতে যেটা এখন জনগণের চাওয়া, হ্যাঁ জনগণের চাওয়া, এইটা আমরা আরো কিছুদিন দেখব। যদি মনে করি না শিক্ষার্থীদের প্রয়োজন দেশকে আবার পুনর্গঠন করতে, দেশকে স্বৈরাচার মুক্ত রাখতে শিক্ষার্থীদের প্রয়োজন, তাহলে অবস্থান বা সময় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে আমরা রাজনীতি বা সরকার গঠনে বা দেশ গঠনে আমরা দায়িত্ব নেব কিনা। জি, এবং আমরাও চাই এই ধরনের যে বাংলাদেশ যেটি ছিল, এই ধরনের কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, বাংলাদেশে একটি সুন্দর রাজনীতি গড়ে উঠুক। ছাত্ররা যদি থাকতে চায় অবশ্যই তারা থাকুক, এবং নতুন যেই জোয়ার শুরু হয়েছে সেটি যাতে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তবে আরেকটা বিষয় একটু ছোট করে জানতে চাই, যেই গুমের যেই বিষয়গুলো হয়েছিল যখন আপনারা ডিবিতে নিয়ে গিয়েছিলেন, সেটা আসলে সবাই জানতে চায়, বিভিন্ন ধরনের সাইন ল্যাঙ্গুয়েজ ছিল। এটা কি আপনাদের থেকে, আমি একটু জানতে চাই পার্সোনালি, যে আপনাদের এরকম সার্জিস যখন এরকম আঙ্গুল দিয়ে বসেছিল, এই বিষয়গুলো আসলে এটা কি আসলে আপনাদের কোনো প্রি প্ল্যান ছিল, বা আপনারা বুঝতে পারতেন যে এই ধরনের কোনো একটা বিষয় হতে পারে, তখন কি হবে? এইটা হচ্ছে আমাদের যখন হচ্ছে সমন্বিতদের এখানে নিয়ে রাখা হয়, সবাই কিন্তু একসাথে রাখা হয় নাই, আলাদা আলাদা রাখা হয়েছে। তখন যখন হচ্ছে তাদেরকে মিডিয়ার সামনে আসে, তখন তাদেরকে একত্রিত করা হয়েছে, খাওয়ার সময় একত্রিত করা হয়েছে, আর অন্য সময় সবাইকে আলাদা আলাদা অন্য অন্য রুমে রাখা হয়েছে। তখন কাউকে একসাথে আলাদা আলাদা ভাবে তাদেরকে প্রশ্ন করা হয়েছে। শুধুমাত্র মিডিয়া যখন আসছে তখন মিডিয়ার সামনে তাদেরকে একত্রিত করা হয়েছে। আর তখন যে সাইনগুলো তারা ইউজ করেছে, তখন হচ্ছে প্রত্যেকে নিজের ব্যক্তিগত ইয়া থেকে তারা ইউজ করছে। এখানে হচ্ছে সম্মিলিত প্ল্যান করার সুযোগ তারা পায় নাই, কারণ তারা নিজেদের মধ্যে কথোপকথন করার সুযোগ তারা পায় নাই। কিন্তু স্ক্রিপ্টের যে বিষয়টা ছিল তাতেই আপনারা তখন বুঝতে পেরেছেন যে, কারণ আপনাদের মধ্যে যে কমিটমেন্ট ছিল, আপনারা তো জানেন যে তারা জীবন দিবে, কিন্তু তারা এই আপোষ করবেন এরকম একটা বিষয়। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হয় আমরা রাজপথে থাকবো, এবং এটা আমরা করে দেখিয়েছি। আচ্ছা, একটু পরিবারের কথা জানতে চাই। এই যে আপনাদের অর্জন, বিজয়, যারা শহীদ হচ্ছেন তাদের পরিবারের যে বিষয়গুলো আসছে, তাদের পরিবার নিয়ে আপনাদের ভেতর থেকে কোনো ধরনের মানে কথা জানতে চাই, আসলে তাদের পরিবারকে নিয়ে কি বলবেন? তাদের যে ক্ষতিটা হয়েছে, তাদের স্বজন হারিয়ে বা আমাদের দেশের মেধা হারিয়ে আমাদের যে ক্ষতিটা হয়েছে, আমরা আমাদের জায়গা থেকে, প্লাস হচ্ছে নতুন সরকার, অন্তর্বর্তী সরকার যে গঠন হবে তাদের জায়গা থেকে, বা পরবর্তী নির্বাচনে পরবর্তী কোনো সরকার গঠন হয় তাদের জায়গা থেকে, আমরা চাইবো আমাদের জায়গা থেকে তাদের জন্য যেন স্পেশাল কোনো ব্যবস্থা রাখা হয়। বিশেষ করে তাদের হচ্ছে একটা মাসিক ভাতা, বা আমরা 9 দফার মধ্যে একটা দাবি করেছিলাম যে প্রত্যেক শহীদকে যেন হচ্ছে তাদের ফ্যামিলিকে
অবস্থা অনুযায়ী বা যোগ্যতা অনুযায়ী একটা সরকারি চাকরি দেওয়া হয়, আমরা এই দাবিটা রেখেছিলাম। আর যখন নতুন সরকার গঠন হবে আমরা তখন এই দাবিটা রাখবো, তাদের প্রত্যেক ফ্যামিলি থেকে তাদের যোগ্যতা অনুযায়ী কাউকে যেন সরকারি চাকরি দেওয়া হয়, প্লাস হচ্ছে তাদের একটা মাসিক ভাতার ব্যবস্থা করা হয় যাদের ফ্যামিলিকে। জি অবশ্যই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনাদের এই যে বিজয় চলছে, আপনারা অবশ্যই পরিশ্রান্ত, এর মধ্যে সময় করে এসেছেন, আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন, অনেক ভালো লাগলো। আমিও সাক্ষী হতে পেরে আমার নিজেরও অনেক ভালো লাগলো। আশা করি সুন্দর একটি বাংলাদেশ গঠন হবে, সেই প্রত্যাশায় শেষ করছি। ভালো থাকবেন। দর্শক, আমাদের সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছিলেন যুক্ত হয়েছিলেন বিজয় ৭১ হলের একজন শিক্ষার্থী আকরাম হোসেন, যিনি আদনান আবির ছদ্মনামে ছিলেন। জানেন আপনারা, আন্দোলনের সময় থাকাকালীন তাদেরকে ছদ্মনাম ব্যবহার করতে হয়েছে। আমাদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে আমাদের আলোচনা হলো।